মহানগরের কোলাহলপূর্ণ সন্ধ্যায় এমন এক ব্যক্তি যে পুরো দুনিয়াকে নিজের হাতের মুঠোয় রাখত, আরিয়ান চৌধুরী। ৩২ বছর বয়সী, অত্যন্ত আকর্ষণীয়, প্রচণ্ড বিত্তবান, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ নিঃসঙ্গ। টেকনোলজি ছিল তার ধ্যানজ্ঞান, প্রেম বা সম্পর্ক তার কাছে নিছক বোকামি। তবে ভাগ্য তার জন্যে ভিন্ন এক অঙ্ক কষে রেখেছিল। অন্যদিকে ছিল যারা, ২১ বছরের এক প্রাণোচ্ছল তরুণী, চারুকলার শিক্ষার্থী, পরিবারের বড় মেয়ে। সকালে ক্লাস করে আর সন্ধে পুরনো লাইব্রেরিতে খণ্ডকালীন চাকরি করে। তার হৃদয়ে এক গোপন আকাঙ্ক্ষা লুকিয়েছিল যা সে কাউকে বুঝতে দেয়নি। দুজনের পৃথিবী সম্পূর্ণ ভিন্ন। একদিকে ক্ষমতা ও প্রতিপত্তি, অন্য প্রান্তে নিরলস সংগ্রাম আর আশা। কিন্তু এক রাতের একটি আকস্মিক ঘটনা এবং সামান্য একটি মুহূর্ত তাদের ভাগ্যকে এমন এক বিন্দুতে মেলালো যেখান থেকে তাদের পক্ষে পেছনে ফেরা অসম্ভব, আবার সামনে চলেও কঠিন। এই হলো এমন এক সমীকরণের উপাখ্যান যা একসময় তাদের দুজনকেই আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলবে। এক অদ্ভুত মোহ। শহরের ব্যস্ত সকাল। অভিজাত এলাকার এক বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে আরিয়ান চৌধুরী, ৩২ বছরের এক উদ্যোক্তা, ট্রেডমিলে দৌড়াচ্ছিল। সে অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, তীক্ষ্ণ চোয়াল, সুগঠিত শরীর এবং দাম্ভিক উপস্থিতি। তার পরিবার লন্ডনে স্থায়ী ছিল আর প্রতি সপ্তাহেই বিয়ের চাপ দিত। কিন্তু আরিয়ানের এসব দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। ব্যায়াম শেষে সে শাওয়ার নিয়ে সরাসরি নিজের হোম অফিসে প্রবেশ করল। টেবিলে ডাবল এসপ্রেসো এবং মনিটরে গ্লোবাল শেয়ার মার্কেট খোলা। নেক্সাস টেকনোলজিস ছিল তার সৃষ্টি। সফটওয়্যার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে এক বিশাল নাম। আরিয়ানের একমাত্র লক্ষ্য ছিল নিজের কোম্পানিকে সবার ওপরে নিয়ে যাওয়া। আজও তার সামনে একটি আন্তর্জাতিক মার্জার প্রজেক্ট ছিল এবং সে এটা পাওয়ার জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। কাঁচের দেওয়াল দিয়ে বাইরে তাকিয়ে সে তাচ্ছিল্যের হাসি হেসে বিড়বিড় করল, পরিবার আর আবেগ দুর্বলদের জন্য। আমার সাম্রাজ্য এই টেক দুনিয়া, আর এটা প্রতিদিন বিস্তৃত হচ্ছে। সে কফিতে চুমুক দিল এবং পরবর্তী প্রেজেন্টেশন স্লাইড খুলল। তবে ইদানিং আরিয়ানের ব্যবসায়িক পরিস্থিতি মোটেও অনুকূলে ছিল না। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে তার শেয়ারের দর লাগাতার পড়ছিল। কয়েকজন প্রধান বিনিয়োগকারী তার প্রজেক্ট থেকে নিজেদের অর্থ সরিয়ে নিয়েছিল। যারা একসময় তার সাথে পার্টনারশিপ করার জন্য উন্মুখ থাকত, তারা আজ এড়িয়ে চলছে। সকলের একটাই সংশয়, আরিয়ানের অস্থির লাইফস্টাইল এবং নেতিবাচক পাবলিক ইমেজের কারণে তারাও ক্ষতির সম্মুখীন হতে পারে। আরিয়ান তার বিশাল রিভলভিং চেয়ারে স্থির হয়ে বসেছিল। স্ক্রিনের দিকে ফাইন্যান্সিয়াল গ্রাফগুলো নিম্নমুখী, কিন্তু তার মনোযোগ সেখানে নিবদ্ধ ছিল না। তার চোখে ক্লান্তি এবং চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। যে মানুষটা সর্বদাই উদ্যমী এবং অহংকারী থাকত, আজ তাকে রীতিমতো কোণঠাসা মনে হচ্ছিল। সে দীর্ঘশ্বাস ছেড়ে ঘাড়ের পেশি শিথিল করার চেষ্টা করল। দুহাত দিয়ে মুখ ঢেকে অত্যন্ত ধীর স্বরে উচ্চারণ করল, সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। এতগুলো নির্ঘুম রাত, এত ডেডিকেশন, আর এখন মার্কেট আমাকে বিশ্বাস করতে চাইছে না। বিশাল ঘরটায় পিন পতন নীরবতা। কেবল সার্ভারের মৃদু গুনগুন শব্দ ভাসছিল। আরিয়ানের চোখে প্রথমবারের মতো এমন এক অসহায়ত্ব ফুটে উঠেছিল যা সে ঘুণক্ষরেও কাউকে বুঝতে দিত না। ভোরের স্নিগ্ধ আলো যখন চারপাশের কংক্রিটের দালানে আছড়ে পড়ত, ঠিক তখনই একটি মেয়ে প্রতিদিন তার জীবনযুদ্ধ শুরু করত। যারা, ২১ বছর বয়সী আর্ট কলেজের ছাত্রী, আত্মবিশ্বাসী কিন্তু অত্যন্ত সরল প্রকৃতির। তার পরিবারে কেবল বৃদ্ধ বাবা এবং এক ছোট ভাই ছিল। সে তার বাবার সবচেয়ে আদরের সন্তান। বাবার ছোট্ট একটা স্টেশনারি দোকান ছিল, তাই সংসারের টানাটানি লেগেই থাকত। খুব ভোরেই উঠে সে ক্যানভাস আর তুলি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হতো। সাধারণ সালোয়ার কামিজ অথবা জিন্স কুর্তায় চুলে আলগা খোপা করা অবস্থায় তাকে ভীষণ স্নিগ্ধ এবং মায়াবী দেখাত। ক্লাসের পাঠ চুকিয়ে সে সোজা শহরের পুরনো এক লাইব্রেরিতে চলে যেত, যেখানে সে খণ্ডকালীন কাজ করত। বই ক্যাটালগ করা, তাক গোছানো আর পাঠকদের সাহায্য করা ছিল তার দায়িত্ব। রাতে যখন সে বাসায় ফিরত, তখন তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ত, আর তখনই তার বাবা মেয়ের ভবিষ্যতের চিন্তায় বিয়ের প্রসঙ্গ আনতেন। মারে, এবার তো গ্র্যাজুয়েশন শেষ হতে চলল, একটা ভালো ছেলে দেখে সংসারটা গুছিয়ে নে। যারা প্রতিবারই মিষ্টি হেসে প্রসঙ্গটা এড়িয়ে যেত।
বাবা, আগে আমার এক্সিবিশনটা শেষ হোক, এসব নিয়ে ভাবার অনেক সময় পাব। কিন্তু সত্যি বলতে সে মানসিকভাবে কারো সাথে জীবন জড়ানোর জন্য তৈরি ছিল না। নিজের ছোট ভাইয়ের পড়াশোনা আর নিজের স্বাধীনতার এই ছোট্ট জগৎটাই তার ভীষণ প্রিয় ছিল। যারার জীবন প্রণালী অত্যন্ত সাধারণ এবং রুটিন মাফিক ছিল, কিন্তু এই সাদামাটা জীবনের আড়ালেও তার একটা নিজস্ব গোপন জগৎ ছিল, যেখানে তার কিছু একান্ত কল্পনা, নিজের বোনা কিছু রঙিন স্বপ্ন বিরাজ করত। আর্ট কলেজে কাজের ফাঁকে যখনই একটু অবসর জুটত, সে তার সহপাঠীদের সাথে চায়ের কাপে আড্ডা জমাত। কথায় কথায় প্রায়ই দেশের নামকরা আইকনদের নিয়ে আলোচনা হতো, সফল উদ্যোক্তা, টেক জায়েন্ট, এবং সেখানেই একদম প্রথম আরিয়ান চৌধুরীর নামটা তার কানে আসে। প্রথম দিকে এটা নিছক খবরের কাগজের একটা শিরোনাম ছিল, এরপর ধীরে ধীরে তার ভেতরে একটা অদ্ভুত আকর্ষণ জন্মে। যারা সাধারণত চুপচাপ শুনত, কিন্তু শোনার সময় তার চোখের তারায় এক অন্যরকম আভা খেলে যেত। মাঝে মাঝে অনমনা হয়ে হাসি মুখে বলতো, মাঝে মাঝে মনে হয় এমন জিনিয়াস মানুষদের ব্রেন কিভাবে কাজ করে সামনে থেকে দেখতে পারলে দারুণ হতো। কথাটা সে বন্ধুদের সাথে নিছক কৌতুক করেই বলতো, কিন্তু অবচেতন মনের গভীরে সেই ইচ্ছেটাকে সযত্নে লালন করত। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যেত, সে নিজের পড়ার টেবিলের ডিম লাইট জেলে স্মার্টফোন স্ক্রল করত। আরিয়ানের যতগুলো টেক সেমিনার, সাকসেস স্টোরি বা ম্যাগাজিন কভার থাকত, সে মুগ্ধ হয়ে সেগুলো দেখত। প্রতিটি ভিডিও প্লে করার সাথে সাথে তার হৃৎস্পন্দন অদ্ভুতভাবে বেড়ে যেত, যার কারণ সে নিজেও জানত না। মাঝে মাঝে অনমনে ফিসফিস করে বলে উঠত, আরিয়ান চৌধুরী, আমাদের কি কখনো দেখা হবে? আর পরক্ষণেই নিজের বোকামিতে নিজেই হেসে ফেলত। এটা তার কাছে স্রেফ কোনো ক্রাশ ছিল না, এটা ছিল এক নীরব উপাসনা, যা সে নিজের ছায়াকেও জানতে দেয়নি। তোমার অনুভূতি হয়তো ভিন্ন, তুমি আমার সীমানার বাইরে, কিন্তু হৃদয় তোমার দিকে এক অদৃশ্য সেতু নির্মাণ করে চলেছে। তুমি কি কখনো অনুভব করবে, বা হয়তো কোনোদিনও না, তোমার মিউজিকের আবেশে রোজ নতুন করে বাঁচি আমি। সেদিন প্রজেক্ট সাবমিশন শেষে যারা দ্রুত পায়ে লাইব্রেরিতে এসে উপস্থিত হল। আজ তার সহকর্মী মেয়েটি অসুস্থ থাকায় কাজে আসতে পারেনি। লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ানকে বেশ চিন্তামুক্ত মনে হল না। যারা, আজ তোমাকে ইনভেন্টরি মেলাতে রাত পর্যন্ত থাকতে হবে। ওভারটাইমের জন্য আমি আলাদা পেমেন্টের ব্যবস্থা করব, হেড লাইব্রেরিয়ান জানালেন। যারার মাথায় তৎক্ষণাৎ ভাইয়ের আগামী মাসে টিউশন ফির কথা ভেসে উঠল। এই মুহূর্তে তার কাছে জমানো টাকা খুবই সামান্য এবং দ্রুত কিছু ক্যাশ দরকার। সে একটু চিন্তা করেই সম্মতি জানিয়ে দিল, ঠিক আছে স্যার, আমি ম্যানেজ করে নেব। সে তক্ষুনি বাসায় ফোন লাগাল, বাবা, আজ ফিরতে বেশ রাত হবে, লাইব্রেরিতে স্টক গোছানোর কাজ পড়েছে, চিন্তা করো না, কাজ শেষ হলেই আমি রিকশা নিয়ে চলে আসব। বাবা কিছুটা আপত্তি করলেন, কিন্তু যারা তাকে ঠিকই বুঝিয়ে শান্ত করল। রোজ তার ডিউটি সন্ধে 8টায় শেষ হয়ে যেত, কিন্তু আজ তাকে ক্লোজিং শিফট টানতে হচ্ছে, প্রায় রাত 11টা পর্যন্ত। রিডিং রুমে পাঠকের আনাগোনা চলতে থাকল। নতুন আসা বইগুলো শেলফে সাজানো, মেম্বারশিপ কার্ড চেক করা আর ধুলো ঝাড়ার কাজে তার পুরো সন্ধ্যা পার হয়ে গেল। শরীরে প্রচণ্ড ক্লান্তি ভর করেছিল, কিন্তু সে দাঁত কামড়ে কাজ চালিয়ে গেল। রাত 11টায় পুরো লাইব্রেরি বন্ধ করার পর স্যার তাকে ওভারটাইমের খামটা ধরিয়ে দিলেন এবং হাসি মুখে বললেন, অনেক ধন্যবাদ মা, আজ তুমি না থাকলে খুব সমস্যায় পড়তাম। যারা খামটা পরম যত্নে ব্যাগে ঢোকাল এবং ক্লান্ত পায়ে পুরনো ভবনটি থেকে বেরিয়ে এলো। বাইরের ফাঁকা রাস্তায় বেশ হিমেল বাতাস বইছিল। মেন গেট তালা দেওয়ার পর স্যার যারাকে বললেন, চলো, আমি তোমাকে মেন রোড পর্যন্ত এগিয়ে দিই, রাস্তাঘাট বেশ শুনশান। কিন্তু যারা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল, না স্যার, আপনি যান, আমার সমস্যা হবে না, আমি ঠিক চলে যেতে পারব। স্যার আর পিড়াপিড়ি করলেন না এবং নিজের স্কুটার স্টার্ট দিয়ে চলে গেলেন। তখন ঘড়ির কাঁটায় প্রায় 11:30। চারপাশটা ভুতুড়ে রকম নীরব হয়ে আছে, কোনো সিএনজি বা খালি রিকশার টিকিও দেখা যাচ্ছিল না। যারা কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করল যদি কোনো পরিবহন পাওয়া যায়। যখন 10 মিনিট পার হয়ে গেল, অগতাস্যে হেঁটেই রওনা দিল। নিয়ন আলোর অভাব আর কনকনে শীত তার একমাত্র সঙ্গী। সে বুকের ভেতর চাপা আতঙ্ক নিয়ে দ্রুত পা চালাচ্ছিল। মোবাইলটা শক্ত করে মুঠোর ভেতর ধারা, কয়েক কদম পরপরই ঘাড় ঘুরিয়ে পেছনে দেখছিল। ঠিক তখনই একটা স্পোর্টস বাইকের কর্কশ ইঞ্জিন শোনা গেল
এলাকার বখাটে দুটো ছেলে বাইকে চড়ে এদিকেই আসছিল। তারা জারাকে দেখতে পেয়েই গাড়ির গতি কমিয়ে পাশে এসে ব্রেক কষল। কি ম্যাডাম, এত রাতে একা একা হাঁটা হচ্ছে? পেছনের ছেলেটা বিশ্রী হাসি দিয়ে বলল। চালকের আসনে বসা জনৈক যোগ করল, আসুন আমাদের বাইকে উঠে পড়ুন, একেবারে বাড়ির দরজায় নামিয়ে দেব। যারা এই দুই বখাটেকে আগেই কয়েকবার এলাকার মোড়ে আড্ডা দিতে দেখেছিল এবং এড়িয়ে চলেছিল, তাই আজ রাতে একা পেয়ে তারা যেন সুযোগ খুঁজছিল। তারা তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে শুরু করল, শীষ দেওয়া, কুরুচিপূর্ণ ইঙ্গিত করা আর বাইক দিয়ে বারবার তার রাস্তা আটকে ভয় দেখানোর চেষ্টা করছিল। যারা আতঙ্কে জমে গিয়েছিল, সে আড়ষ্ট পায়ে পেছাতে পেছাতে কাঁপা গলায় বলল, প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আমাকে যেতে দিন। কিন্তু বখাটে দুজন সেখান থেকে নড়ার কোনো লক্ষণ দেখালো না। তারা জারার চারপাশে চক্কর দিতে থাকল, অট্টহাসি হাসছিল, বাজে কথা বলছিল আর বারবার বাইকের চাকা তার পায়ের কাছে এনে ব্রেক কষে তাকে কোণঠাসা করছিল। যারা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটি চকচকে সিলভার রঙের স্পোর্টস কার দ্রুত গতিতে এসে তীব্র ব্রেক কষে তাদের সামনে থামল। গাড়িতে আরিয়ান একাই ছিল, কোনো বডিগার্ড বা ড্রাইভার নেই। গাড়ির জোরালো হেডলাইটের আলোয় সে দেখতে পেল দুটো ছেলে এক অসহায় মেয়েকে ঘিরে ধরেছে। তার চেহারার পেশি শক্ত হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে সে গাড়ির দরজা খুলে বাইরে পা রাখল। লোকাল ছেলেরা আরিয়ানের দামি গাড়ি আর তার রাশ ভারী চেহারা দেখেই ঘাবড়ে গেল। তাদের মুখ শুকিয়ে আমতা আমতা করতে শুরু করল। ভাইয়া, আমরা তো জাস্ট আপুকে একটু লিফট দিতে চাচ্ছিলাম, আর কিছু না, চালক ছেলেটা তোতলিয়ে বলল। আরিয়ান তাদের দিকে এমন এক হিমশীতল দৃষ্টিতে তাকালো যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে। ছেলে দুটো দ্বিতীয় কোনো বাক্য ব্যয় করার সাহস না পেয়ে তড়িঘড়ি করে বাইক ঘুরিয়ে সেখান থেকে উধাও হয়ে গেল। আরিয়ান এবার জারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে মেয়েটিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল। শীতে জবুথবু, ভয়ে বিবর্ণ এক মেয়ে এই নির্জন রাস্তায় একা। তার মেজাজ মুহূর্তেই খিটখিটে হয়ে গেল। নিজে যখন একা রাস্তায় চলার যোগ্যতা রাখো না, তখন মাঝরাতে হিরোগিরি দেখাতে বের হও কেন? আরিয়ান অত্যন্ত রুক্ষ এবং বিরক্তিভরা কণ্ঠে ধমক দিল। যারা মাথা নিচু করে নিজের ওড়না খামচে ধরে রইল। কয়েক মুহূর্ত সব নিশ্চুপ। তারপর ভেজা গলায় অস্ফুট স্বরে বলল, আমি লাইব্রেরিতে কাজ করি, আজ ইনভেন্টরি মেলাতে গিয়ে ডিউটি শেষ হতে অনেক দেরি হয়ে গেছে। আরিয়ানের বিরক্তি যেন আরও চরমে পৌঁছাল। সামান্য কয়েকটা ওভারটাইমের টাকার জন্য নিজের জীবন বা সম্মান হুমকির মুখে ফেলতে একটুও বাধল না? একবারও কি ভেবেছ আমি এই রাস্তা দিয়ে না গেলে তোমার পরিণতি কি হতো? সে ক্রমাগত নিজের রাগ ঝাড়তে লাগল, কিন্তু যারা কোনো প্রতিবাদ না করে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখের কোণ চিকচিক করে উঠেছিল, কিন্তু সে এক ফোঁটাও জল পড়তে দিল না। দাঁত কামড়ে অপমানটুকু সহ্য করে নিল। এবার যারার আত্মসম্মানেও জোরালো আঘাত লাগল। সে মাথা তুলে আরিয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আপনার মতো বিলিয়নারদের কাছে এই টাকার কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমার পরিবারের কাছে এটা অনেক কিছু মিস্টার আরিয়ান। হ্যাঁ, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু এর মানে এই নয় যে আপনি আমাকে যখন তখন অপমান করবেন। আরিয়ান এক ঝটকায় তার বাহু চেপে ধরল এবং শীতল কণ্ঠে বলল, ওই জানোয়ারগুলো যদি তোমার গায়ে একটা আঁচলও কাটত, তখন তোমার এই অহংকার কোথায় থাকত? তখন কি করতে তুমি? আমি যদি ঠিক সময় ব্রেক না করতাম, তবে তোমার এই তথাকথিত টাকার বড়াই ওরা কিভাবে চুরমার করে দিত সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে তোমার? যদি জঘন্য কিছু ঘটে যেত, তবে কি জবাব দিতে পরিবারকে? যারা ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে 2 কদম পিছিয়ে গেল। আমার কপালে যা লেখা ছিল তাই হতো, কিন্তু একজন অপরিচিত মেয়েকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কিসের? আপনি তো আমাকে চেনেনও না। আরিয়ান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সে জারার বিদ্রোহী চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর গলা খাকারি দিয়ে বলল, গাড়িতে ওঠো, আমি তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিচ্ছি, নইলে মোড়ের মাথায় গিয়ে আবার কোনো বিপদে পড়বে। যারা শক্ত গলায় প্রত্যাখ্যান করল, এক চুলও নড়ল না। গাড়িতে বসতে বলছি, আমি তোমাকে তোমার বাসায় ড্রপ করছি। যারা পুনরায় অসম্মতি জানালো, দরকার নেই, আমি একাই যেতে পারবো, আপনি আপনার কাজে যান। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। সে নির্দেশ দেওয়ার মতো করে বলল, দেখো, আমি রিকোয়েস্ট করছি না, অর্ডার দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে কিডন্যাপ করছি না। যারা মুখে বারবার আপত্তি জানালেও অবচেতন মনের কোনো এক গভীর প্রান্তে এক অদ্ভুত শিহরণ আর তৃপ্তি অনুভব করছিল।
সে আরও দু-একবার অমত প্রকাশ করল। শেষমেশ পরিস্থিতি বিবেচনা করে দীর্ঘশ্বাস ফেলে বলল, চলুন। দুজনেই গাড়ির দিকে পা বাড়াল। আরিয়ান স্টিয়ারিং হুইল আউড়ল, আর যারা বসল পাশের সিটে। স্পোর্টস কারের ভেতরের আবহাওয়াটা বেশ থমথমে আর অস্বস্তিকর ঠেকছিল। যারা প্রচণ্ড নার্ভাস বোধ করছিল। ভেতরে ভেতরে সে যেমন উচ্ছ্বসিত ছিল, তেমনি ভয়ও পাচ্ছিল। সে আনমনা হয়ে বারবার নিজের হাতের আঙুল মটকাচ্ছিল আর বাইরের নিয়ন আলোর দিকে তাকিয়েছিল। আরিয়ান ইঞ্জিন চালু করল এবং দৃষ্টি সামনে রেখেই জিজ্ঞেস করল, বাসা কোন এরিয়ায়? লোকেশন বলো। যারা নিচু স্বরে তার এলাকার নাম এবং গলির ডিরেকশন বুঝিয়ে দিল। আরিয়ান সম্পূর্ণ নীরবতায় গাড়ি চালাচ্ছিল, কেবল মোড় ঘোরার আগে দিকটা কনফার্ম করার জন্য মুখ খুলছিল। যারা একদম নিশ্চুপ থাকলেও তার হৃদপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসতে চাইছিল। বেশ কিছু গলি পেরিয়ে আরিয়ান তাকে তার পুরনো মহল্লার মুখে নিয়ে এলো। মাঝরাতের কারণে পুরো এলাকা মৃত্যুপুরীর মতো শান্ত ছিল। যখন আরিয়ানের স্পোর্টস কারটি জারার সরু গলিতে প্রবেশ করল, গাড়ির তীব্র আলোতে অন্ধকার গলিটা আলোকিত হয়ে উঠল। হেডলাইটের আলো সোজা গিয়ে পড়ল জারার বাবার ওপর, যিনি বাড়ির মূল গেটের সামনে উদ্বিগ্ন হয়ে পায়চারি করছিলেন। তার চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা। গাড়িটা থামতেই জারা হুড়মুড় করে নেমে পড়ল। বাবা মেয়েকে দেখেই দৌড়ে এলেন, কিন্তু পরক্ষণেই এত চকচকে বিলাসবহুল গাড়ি দেখে তার চোখ কপালে উঠল। এই ধরনের গাড়ি তাদের এই সাদামাটা গলিতে আসাটা কল্পনারও অতীত ব্যাপার। মারে, এতক্ষণ কোথায় ছিলি তুই? আমার তো চিন্তায় দমবন্ধ হয়ে আসছিল। আর এই ভদ্রলোককে? বাবা সন্দেহ আর উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন। যারা তাড়াহুড়ো করে বলল, বাবা আগে ভেতরে চলো, আমি সব বুঝিয়ে বলছি, এসো। আরিয়ান তার পাশের জানালার কাঁচ নামিয়ে জারার বাবার দিকে তাকালো। গলার স্বর কঠিন তবে সম্মানজনক রেখে বলল, আপনার মেয়েকে এত রাতে শহরের রাস্তায় একা চলাফেরা করতে দেবেন না। আজকে আমি ছিলাম বলে রক্ষা, না হলে ভবিষ্যতে এর চরম মূল্য চোকাতেও হতে পারে। জারার বাবা হতভম্ব হয়ে কিছু বলার আগেই আরিয়ান গাড়ির কাঁচ তুলে দিল এবং ব্যাক গিয়ার দিয়ে দ্রুত গতিতে গলি থেকে বেরিয়ে গেল। জারা মাথা নিচু করে বাবার পিছু পিছু বাড়ির ভেতর প্রবেশ করল। তার বুকের ভেতরের ধুকপুকানি তখনও শান্ত হয়নি। বসার ঘরে পা রাখতেই জারার বাবা আর ছোট ভাই তাকে ঘিরে ধরল। বাবার চেহারায় তখনও আতঙ্কের ছাপ আর ভাইয়ের চোখে হাজারো প্রশ্ন। আপু, এত রাত হলো কেন? রাস্তাঘাটে কিছু হয়নি তো? আর ওই গাড়ির লোকটা কে ছিল? ভাই এক নিঃশ্বাসে জিজ্ঞেস করল। জারা সোফায় ধপ করে বসে পড়ে পুরো ঘটনাটা খুলে বলল। লাইব্রেরির ওভারটাইম, বখাটেদের হয়রানি এবং আরিয়ানের নাটকীয়ভাবে হাজির হওয়া থেকে শুরু করে বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত। উনি ভীষণ কড়া হলেও মানুষটা ভালো। আজ উনি না বাঁচালে যে আমার কি দশা হতো আল্লাহই জানেন, জারা ফিসফিস করে বলল। তার গলায় একটা চাপা মুগ্ধতাও লুকিয়েছিল। বাবা আর ভাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন, কিন্তু পরিস্থিতি শান্ত করতে আর কথা বাড়ালেন না। বাবা শুধু মাথায় হাত বুলিয়ে বললেন, যা হওয়ার হয়েছে, এখন গিয়ে শুয়ে পড়, কাল থেকে আর এত রাত করবি না। যারা মাথা নেড়ে সায় দিল এবং নিজের ছোট্ট ঘরে ঢুকে পড়ল। দরজার ছিটকিনি আটকেই সে ভেতরের ছিটকিনিও তুলে দিল। ঘরের কোণে থাকা মাটির প্রদীপ আকারের ল্যাম্পটা মৃদু আলো ছড়াচ্ছিল। সে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল, দৃষ্টি সোজা ছাদের দিকে। আরিয়ানের প্রতিটি শব্দ, তার রাগান্বিত চাহনি, সেই ধমক আর গাড়ির ভেতরের ওই দমবন্ধ করা নীরবতা সবকিছু বারবার ফ্ল্যাশব্যাকের মতো ফিরে আসছিল। যারা আপন মনেই ভাবল, মানুষটা বাইরে থেকে কতটা রুক্ষ কিন্তু ভেতর থেকে প্রোটেক্টিভ। এত রাতে একটা অচেনা মেয়েকে বিপদ থেকে উদ্ধার করল। ইস, আমি যদি ওনার সাথে ভালোভাবে দুটো কথা বলতে পারতাম। কিন্তু উনি এত রেগেছিলেন কেন? ওনার কি সত্যিই আমার নিরাপত্তার কথা ভেবে খারাপ লাগছিল? সে পাশবালিশটা জড়িয়ে ধরল। আরিয়ানের তীক্ষ্ণ মুখাবয়ব চোখের পাতায় ভেসে উঠতেই তার ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে উঠল। এভাবেই অদ্ভুত এক ঘোর আর নতুন এক স্বপ্নের জাল বুনতে বুনতে কখন যে তার দুচোখ ঘুমে তলিয়ে গেল সে টেরই পেল না। পরদিন সকালবেলা যারা ঘুম থেকে উঠেই বুঝতে পারল বাইরে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। বাইরের উঠোনে অনেক মানুষের শোরগোল, তীক্ষ্ণ গালিগালাজ আর রাগান্বিত কথার আওয়াজ পাচ্ছিল সে।
তাড়াহুড়ো করে ওড়না গায়ে জড়িয়ে সে দরজা খুলে বাইরে এলো। দেখল এলাকার বেশ কিছু গণ্যমান্য লোক আর প্রতিবেশী তাদের বারান্দায় জড়ো হয়েছে। সবার চোখে মুখে চরম বিরক্তি আর তাচ্ছিল্য। তার বাবা মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন, আর ছোট ভাইটা ভয়ে সিটিয়ে আছে। কি নির্লজ্জ মেয়ে মাইরি, পাশের বাড়ির এক আন্টি গলা ফাটিয়ে বললেন। মাঝরাতে এমন একটা নবাবজাদার গাড়ি করে বাসায় ফেরে, এই চরিত্রহীনা মেয়েকে আমরা এই সমাজে থাকতে দেব না। আরেকজন মুরব্বী আঙুল উঁচিয়ে বললেন, এখানে সব ভদ্র পরিবারের বাস, আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েদের ওপর এর বাজে প্রভাব পড়বে, কালকের মধ্যেই এই মেয়েকে বিদে করো। এলাকার সেক্রেটারি রাগে গজগজ করতে করতে বাবাকে বললেন, হয় তোমার মেয়েকে গ্রাম বাড়িতে পাঠিয়ে দাও, না হলে তোমরা সপরিবারে এই এলাকা ছাড়ো। তোমাদের জন্য আমাদের পাড়ার দুর্নাম আমরা মানব না। যারা দরজার আড়ালে দাঁড়িয়ে এই মিথ্যা অপবাদগুলো শুনছিল। প্রতিটি নোংরা কথা তার আত্মসম্মানে চাবুকের মতো আঘাত করছিল। অপমানে তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে আর সহ্য না করে সোজাসুজি সবার সামনে এসে দাঁড়াল। আপনাদের মন গড়া কথা বলার সাহস কে দিয়েছে? সে তেতোদ্দীপ্ত কণ্ঠে বলল, আমি কোনো অপরাধ করিনি যে মাথা নিচু করে থাকব। সত্য না জেনে কাউকে অপবাদ দেওয়া বন্ধ করুন। উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণেই তার বাবা ধমক দিয়ে উঠলেন, চুপ কর যারা, একদম কথা বলবি না, ভেতরে যা। যারার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে কোনো প্রতিবাদ না করে চুপচাপ নিজের ঘরে ফিরে গেল এবং সজোরে দরজা আটকে দিল। পাড়ার লোকজন যাওয়ার আগে বাবাকে চরম হুঁশিয়ারি দিয়ে গেল, আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। 3 দিনের মধ্যে হয় মেয়ে বিদায় করবে, নয়তো তোমরা সবাই মিলে বাড়ি খালি করে দেবে। এর অন্যথা হলে পাড়ার সবাই মিলে তোমাদের জিনিসপত্র রাস্তায় ফেলে দেব। ভিড়টা গালিগালাজ করতে করতে চলে গেল। পুরো বাড়িতে শ্মশানের নীরবতা নেমে এলো। শুধু জারার ঘর থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসছিল। সকালে আরিয়ান তার অ্যাপার্টমেন্টে ঘুম থেকে উঠল। দিনটা তার কেরিয়ারের জন্য ভীষণ ক্রুশিয়াল ছিল। এক আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ফার্মের সাথে তার ফাইনাল নেগোসিয়েশন ছিল আজ। এই ডিলটা সাইন হলে তার কোম্পানির শেয়ারের দাম হু হু করে বাড়বে এবং সমস্ত লস রিকভার হয়ে যাবে। সে দ্রুত ফর্মাল স্যুট পরে নিজের স্পোর্টস কার নিয়ে হেড অফিসের দিকে বেরিয়ে পড়ল। পুরো ড্রাইভে জুড়েই সে চুক্তির খুঁটিনাটি নিয়ে স্ট্র্যাটেজি সাজাচ্ছিল। বোর্ডে পৌঁছানোর পর প্রেজেন্টেশন শুরু হলো এবং সবকিছু অত্যন্ত মসৃণভাবেই এগোচ্ছিল। আরিয়ানের প্রজেকশন দেখে ইনভেস্টররা রীতিমতো মুগ্ধ হলেন। কিন্তু যখন পেপারে সিগনেচার করার সময় ঘনিয়ে এলো, তখন ইনভেস্টর গ্রুপের প্রধান একটি অদ্ভুত শর্ত জুড়ে দিলেন। মিস্টার আরিয়ান, আপনার ভিশন অসাধারণ এবং এই প্রজেক্টের জন্য আপনিই সেরা, কিন্তু আমাদের বোর্ডের পলিসি অনুযায়ী আমরা কেবল স্থিতিশীল এবং সংসারী উদ্যোক্তাদের ফান্ডিং করি। আপনি তো এখনও সিঙ্গল এবং আপনার লাইফস্টাইল নিয়ে মিডিয়াতে বেশ নেতিবাচক চর্চা আছে, তাই না? আরিয়ান প্রচণ্ড অবাক হল। সে পরিস্থিতি সামাল দিতে বলল, স্যার, এটা পিওরলি প্রফেশনাল একটা ডিল। আমার ব্যক্তিগত জীবনের সাথে প্রজেক্টের সফলতার কোনো সম্পর্ক নেই। আমি গ্যারেন্টি দিচ্ছি এই প্রজেক্ট হাইয়েস্ট আরওআই জেনারেট করবে। কিন্তু ইনভেস্টররা তাদের সিদ্ধান্তে অনড় রইলেন এবং অত্যন্ত কড়া ভাষায় জানালেন, আমাদের হেডকোয়ার্টার থেকে স্ট্রিক্ট গাইডলাইন দেওয়া আছে। শুধুমাত্র বিবাহিত এবং দায়িত্বশীল ইমেজ আছে এমন কারোর সাথেই আমরা চুক্তি করব। আপনার আইডিয়া ব্রিলিয়েন্ট, কিন্তু এই শর্ত পূরণ না হলে কোনো ডিল হবে না। আরিয়ান নানাভাবে তাদের কনভিন্স করার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। মিটিং শেষে তারা ফাইল গুছিয়ে বলল, আপনাকে 7 দিনের একটা উইন্ডো দেওয়া হলো। যদি আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন তবে আমাদের জানাবেন, না হলে আমরা সেকেন্ড বিডারের কাছে যাব। এই কথা বলে তারা কনফারেন্স রুম ত্যাগ করল। বিশাল রুমটায় আরিয়ান একা বসে রইল। তার চোখে মুখে চরম ফ্রাস্ট্রেশন আর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা পরিষ্কার ফুটে উঠল। নিজের হাত দিয়ে সব কিছু চূর্ণ হচ্ছে, নিজের হাত দিয়ে। আমি আয়নায় নিজেকে দেখি আর দিশেহারা বোধ করি। আরিয়ান তার এক্সিকিউটিভ স্যুটে চরম ক্ষোভ আর দুশ্চিন্তা নিয়ে পায়চারি করছিল। 2 হাতে চুল খামচে ধরে সে হিসেব মেলাচ্ছিল, এই কন্ট্রাক্টটা ছুটে গেলে কোম্পানি কতটা ধ্বংসের মুখে পড়বে। এমন সময় তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইন্টারকমে জানাল, একজন বয়স্ক ভদ্রলোক তার সাথে জরুরি সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। আরিয়ান বিরক্ত হলেও তাকে ভেতরে পাঠানোর নির্দেশ দিল। দরজা ঠেলে জারার বাবা ভেতরে প্রবেশ করলেন। তাকে অত্যন্ত বিধ্বস্ত এবং ভীত দেখাচ্ছিল।
আরিয়ান এক পলকেই তাকে চিনে ফেলল এবং সামনের চেয়ারে বসতে ইঙ্গিত করল। আঙ্কেল, আপনি এই অসময়ে আমার অফিসে, কোনো জরুরি দরকার? আরিয়ান সরাসরি জানতে চাইল। জারার বাবা একটা গভীর শ্বাস নিয়ে আসল কথায় এলেন। বাবা, আমি খুব ভালো করেই জানি তুমি খারাপ মানুষ নও, আর আমার মেয়ের চরিত্র নিয়েও আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কাল রাতে তুমি যখন তাকে ওই স্পোর্টস কারে করে গলিতে নামিয়ে দিয়ে গেলে, তখন থেকে পুরো পাড়ার লোক ওকে ডাইনি বানিয়ে ছেড়েছে। সবাই ওর নামে জঘন্য সব অপবাদ দিচ্ছে। তারা আমাকে মাত্র 3 দিনের আলটিমেটাম দিয়েছে। হয় যারাকে চিলতরে গ্রামবাড়ি পাঠাবো, নয়তো ঘরবাড়ি ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো। ভদ্রলোকের চোখ বেয়ে পানি পড়ছিল। তিনি আরিয়ানের সামনে হাত জোড় করে কেঁদে ফেললেন। বাবা আরিয়ান, তুমি যদি আমার মেয়েটার দায়িত্ব নিয়ে ওকে তোমার নামটা দাও, তাহলে সমাজের ওই কুকুরগুলোর মুখ বন্ধ হয়ে যাবে। এটা একজন অসহায় বাবার ভিক্ষা। প্লিজ আমার আবদারটা রাখো। আরিয়ান কথাটা শোনা মাত্রই নিজের জায়গা থেকে ছিটকে দাঁড়ালো। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আঙ্কেল, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার মেয়েকে বিয়ে করব কেন? এসব খেলনাবাটি নাকি যে বললেই হয়ে যাবে? আপনি এখানে এসে সম্পূর্ণ ভুল মানুষের কাছে সময় নষ্ট করছেন। এসব আমার দ্বারা সম্ভব না। এক্সকিউজ মি আঙ্কেল, দয়া করে আসুন। আমি কোনোভাবেই এই বিয়ে করতে পারবো না। জারার বাবা পা ধরে কেঁদে দেওয়ার উপক্রম করলেন, কিন্তু আরিয়ান নিজের সিদ্ধান্তে অটল রইল। তার চেহারা পাথরের মতো শক্ত হয়েছিল এবং সে কোনো ইমোশনের কাছে নতি স্বীকার করতে রাজি ছিল না। আঙ্কেল, আপনি বাসায় ফিরে যান। এই বিষয়ে আমি কোনো সাহায্য করতে পারবো না। জারার বাবা ভগ্ন হৃদয়ে চরম হতাশা নিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন। আরিয়ান ক্লান্ত শরীরটা নিয়ে চেয়ারে এলিয়ে পড়ল। এখন তার সামনে দুটো পাহাড় সম সংকট, একদিকে কোম্পানির লাইফলাইন, অন্যদিকে এই অপ্রত্যাশিত পারিবারিক ঝামেলা। এদিকে জারার বাবা যখন শূন্য হাতে বাসায় ফিরলেন, তখন তার মুখটা ফ্যাকাশে হয়েছিল। তিনি ঢুকেই জারাকে আর কলেজ বা লাইব্রেরিতে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন। আজ থেকে তোমার বাড়ির বাইরে পা রাখা সম্পূর্ণ নিষেধ। কলেজ, লাইব্রেরি সব বন্ধ। বাবা থমথমে গলায় হুকুম দিলেন। যারা আকাশ থেকে পড়ল। অভিমানে তার চোখ ফেটে পানি চলে এলো এবং সে ডুকরে কেঁদে উঠল। বাবা, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে শাস্তিটা শুধু আমি কেন পাব? আমার ক্যারিয়ারটা কেন শেষ করে দিচ্ছ? বাবা কোনো উত্তর দিলেন না, শুধু হাত নেড়ে তাকে থামতে বললেন। যারা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে নিজের ঘরের দরজা সজোরে আটকে দিল। গভীর রাত। আরিয়ান তার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে শহরের লাইটগুলোর দিকে তাকিয়েছিল। ঘরের বাতি নেভানো। তার মাথায় কেবল ওই ইনভেস্টমেন্ট ডিলের শর্তগুলোই ঘুরপাক খাচ্ছিল। বিবাহিত পুরুষ এবং স্টেবল ফ্যামিলি ইমেজ। এত কম সময়ে ফেক ম্যারেজ বা কোনো মেয়ে ম্যানেজ করাও অসম্ভব। সে আনমনেই বিড়বিড় করছিল। ঠিক সেই মুহূর্তে জারার বাবার বলা কথাটা তার ব্রেনে স্ট্রাইক করল। তুমি যদি ওকে তোমার নামটা দাও। আরিয়ানের চোখ চকচক করে উঠল। তার চেহারায় এক ধূর্ত এবং ক্যালকুলেটিভ ছাপ ফুটে উঠল। যদি আমি ওই মেয়েটাকে লিগালি বিয়ে করি, তাহলে ইনভেস্টরদের কাছে আমার ইমেজ রাতারাতি ক্লিন হয়ে যাবে, ডিলটাও ফাইনালাইজ হবে। তাছাড়া আমার হাতে 7 দিনের নোটিস আছে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে রুমে ঢুকে শার্ট পাল্টে নিল। সাথে সাথে তার লিগ্যাল টিম এবং সিকিউরিটিকে কল করল এবং দ্রুত নিচে নেমে গাড়ি বের করে জারার ঠিকানার দিকে ছুটল। রাতের নিস্তব্ধতা চিরে তার গাড়ি বস্তির ওই গলিগুলোর দিকে ছুটে চলল। রাত 11টা নাগাদ আরিয়ান তার সিকিউরিটি টিম আর একজন উকিলকে নিয়ে জারার বাসার সামনে এসে ব্রেক কষল। গাড়ি গলির মুখে রেখে সে সোজা গিয়ে দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই সামনে আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে জারার বাবার পায়ের তলা থেকে মাটি সরে গেল। উত্তেজনায় তার চোখ জোড়া বড় হয়ে গেল। আরিয়ান সাহেব, আপনি এত রাতে? আরিয়ান ভনিতা না করে সরাসরি পয়েন্টে এলো। তার গলার স্বরে কোনো আবেগের লেশ মাত্র ছিল না। আঙ্কেল, আমি রাজি। আমি আপনার মেয়েকে আইনগতভাবে বিয়ে করব, ঠিক এই মুহূর্তেই। রেজিস্ট্রি হবে, কোনো আত্মীয় স্বজনের দরকার নেই। আমার সাথে লিগ্যাল উইটনেস এবং কাজই আছে। আপনি ফর্ম্যালিটিজের ব্যবস্থা করুন। জারার বাবা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। সম্বিত ফিরে পেয়ে তিনি আরিয়ান এবং বাকিদের বসার ঘরে এনে বসালেন। হইচই শুনে জারা তার রুম থেকে বেরিয়ে এলো। আরিয়ানকে এই রূপে এবং কাজী সহ দেখে সে আক্ষরিক অর্থেই পাথর হয়ে গেল। তার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। বাবা তৎক্ষণাৎ জারাকে হাত ধরে টেনে ভেতরের ঘরে নিয়ে গেলেন এবং ছিটকিনি তুলে দিলেন। তার চোখে মুখে এক ধরনের মরিয়া ভাব।
মা যারা, উনি আরিয়ান চৌধুরী, উনি তোকে বিয়ে করতে এসেছেন। মারে, আমাদের ইজ্জতটা বাঁচিয়ে দে, পাড়ার ওই নরপশুগুলো আমাদের বাঁচতে দেবে না। জারার পুরো শরীর থরথর করে কাঁপছিল। সে ভুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি এভাবে একটা অচেনা লোকের সাথে সারা জীবন কাটাতে পারবো না। এত রাতে এভাবে জোর করে প্লিজ আমাকে বাধ্য করো না। বাবা তার মাথায় হাত বুলিয়ে বোঝাতে চেষ্টা করলেন, মা, বাস্তবতাটা বোঝ। আজ রাতে যদি এই রেজিস্ট্রিটা না হয়, কাল সকালে আমাদের এই পাড়া থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আরিয়ান ছেলে হিসেবে প্রতিষ্ঠিত, তোর কোনো অভাব থাকবে না। এটা আমাদের সম্মান বাঁচানোর শেষ রাস্তা। ছোট ভাইটাও হাত ধরে বলল, আপু, প্লিজ রাজি হয়ে যাও, না হলে কাল থেকে আমাদের রাস্তায় থাকতে হবে। যারা ডুঙ্কুরে কেঁদে উঠল। তার ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল। কিন্তু সমাজের নোংরা চোখ, বাড়ি হারানোর ভয় এবং বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে সে মানসিকভাবে হেরে গেল। কিছুক্ষণ হাউমাউ করে কাঁদার পর সে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলায় বলল, ঠিক আছে। বাবার চেহারায় যেন প্রাণ ফিরে এলো। তিনি তৎক্ষণাৎ কাজী সাহেবকে ভেতরে ডাকতে গেলেন। ভেতরের ঘরে টিমটিমে আলো জ্বলছিল। দেয়ালের কোণে থাকা জিরো বাল্বের নীলচে আলো পুরো পরিবেশে একটা বিষণ্ণ আভা তৈরি করেছিল। যারা ড্রেসিং টেবিলের সামনে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। ভেতরটা শূন্য লাগছে। না কোনো বিয়ের উত্তেজনা, না কোনো প্রবল আপত্তি, শুধু একটা বরফ শীতল শূন্যতা। তার একটা পুরনো দামি শাড়ি বাবা আলমারি থেকে বের করে দিয়েছিলেন। লাল রঙের শাড়ি, তার জড়ির কাজগুলো ম্লান আলোতে চিকচিক করছিল। বাবা তার কাঁধে হাত রেখে ভারী গলায় বললেন, মা, দ্রুত শাড়িটা পরে আয়, ওনারা তো তাড়া দিচ্ছেন। যারা আয়নার দিকে শূন্য দৃষ্টিতে তাকাল। এক মুহূর্তের জন্য যেন চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। শুধু রোবটের মতো শাড়িটা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। কিছুক্ষণের জন্য ভেতরের ঘরে পিন পতন নিস্তব্ধতা, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। এরপর ওয়াশরুমের দরজাটা ক্যাচ করে খুলে গেল। যারা বেরিয়ে এলো। লাল শাড়িতে তাকে সত্যি অপরূপা লাগছিল। সবকিছুই যেন নিখুঁত, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল একদম নিষ্প্রাণ। সে ধীর পায়ে হেঁটে তার বাবার পাশে এসে দাঁড়াল। বাবা তাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার চোখে একাধারে স্বস্তি আর অপরাধবোধ। মা, তোকে খুব সুন্দর লাগছে। যারা শুধু ঠোঁট বাঁকিয়ে একটা মেকি হাসি দিল। হাসিটা ছিল ভীষণ যন্ত্রণার। সে নিজের আঁচলটা শক্ত করে ধরল, যেন নিজেকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। তার অবচেতন মন বলছিল সে হয়তো তার সেই গোপন ভালোবাসার মানুষটার সাথেই যুক্ত হতে যাচ্ছে, কিন্তু এমন এক জঘন্য চুক্তির মাধ্যমে যা সে কল্পনাও করেনি। যারার বাবা তড়িঘড়ি করে সবাইকে মূল ঘরে ডাকলেন। বসার ঘরের সোফায় আরিয়ান তার উকিলদের সাথে গম্ভীর মুখে বসেছিল। তার চেহারায় কোনো ইমোশন নেই, যেন সে কোনো কোম্পানির বোর্ড মিটিংয়ে বসে বড় কোনো মার্জার পেপারে সাইন করতে যাচ্ছে। কিছুক্ষণ পর যারা মাথায় ঘোমটা টেনে চোখ ভর্তি জল নিয়ে ধীর পায়ে এসে উপস্থিত হল। সে আরিয়ানের ঠিক বিপরীত দিকের একটা মোড়ায় এসে বসল। তার হাত দুটো থরথর করে কাঁপছিল। কাজী সাহেব খাতা খুলে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। মোহরানা ধার্য হল 10 লক্ষ টাকা। প্রথমে আরিয়ানের কাছে সম্মতি চাওয়া হল। আরিয়ান চৌধুরী, আপনি কি যারাকে আপনার বৈধ স্ত্রী হিসেবে কবুল করছেন? আরিয়ান অত্যন্ত নিরস, প্রফেশনাল এবং যান্ত্রিক কণ্ঠে বিন্দুমাত্র আবেগ ছাড়া উচ্চারণ করল, কবুল করছি। কাজী সাহেব নিয়ম অনুযায়ী 3 বার একই প্রশ্ন করলেন। 3 বারই আরিয়ানের কণ্ঠস্বর একই রকম শীতল এবং দৃঢ় ছিল। তার চেহারায় এক ফোঁটাও উচ্ছ্বাস ছিল না। সে শুধুই তার কোম্পানির স্বার্থ হাসিলের জন্য এই অভিনয়টুকু করছিল। এবার যারার পালা। যারা, আপনি কি আরিয়ান চৌধুরীকে নিজের স্বামী হিসেবে কবুল করছেন? যারা পাথর হয়ে বসে রইল বেশ কয়েক মুহূর্ত। তার হৃৎপিণ্ড যেন আছড়ে পড়ছিল। সে প্রচণ্ড ভয়ে ছিল, কিন্তু তার মনের এক গোপন কোণে একটা অদ্ভুত স্বস্তিও কাজ করছিল। যে মানুষটাকে সে দূর থেকে দেবতাজ্ঞানে শ্রদ্ধা করত, নিয়তি তাকেই আজ তার জীবনসঙ্গী বানিয়ে দিল। বুক ভরা ভয় আর দ্বিধা নিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলল, কবুল করছি, কবুল করছি, কবুল করছি। কাজী সাহেব মোনাজাত ধরলেন এবং কাগজপত্রের স্বাক্ষরের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হল। বাতাসের গতিপথ আজ কেন যেন ভিন্ন। বুকের গহীনে এক অচেনা স্পন্দন বাজছে।
আমি ভাষা হারিয়ে ফেলেছি, কিন্তু একটা মিষ্টি দহন পুড়িয়ে মারছে। নিজের হাত দিয়ে নিজের হাতেই সব ভাঙছে। নিজের হাত দিয়ে নিজের হাত দিয়ে নিজের হাত দিয়ে আমি নিজেকে ধ্বংস হতে দেখছি। পরিচ্ছেদ ৮, প্রথম পর্বের সমাপ্তি। রেজিস্ট্রি পেপারে সাইন হওয়ার পর ছোট্ট ঘরটায় এক অদ্ভুত থমথমে নীরবতা গ্রাস করল, যেন একটা প্রলয়ঙ্করী ঝড় মাত্রই বয়ে গেছে আর তার ক্ষতচিহ্নগুলো দগদগে হয়ে আছে। আরিয়ান একবার আর চোখে জারার দিকে তাকালো। সেই একই বরফ শীতল অনুভূতিহীন দৃষ্টি, আর জারা সাথে সাথে নিজের চোখ নামিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। কিন্তু এবার তার এই অবনত দৃষ্টি শুধু নারীসুলভ লজ্জার নয়, বরং এক অজানা আতঙ্কের। এই সম্পর্ক কাগজে কলমে বৈধ হয়ে গেছে ঠিকই, কিন্তু মন থেকে কেউ কাউকে মেনে নিতে পারেনি। আরিয়ান একটি শব্দ উচ্চারণ না করে দরজার দিকে পা বাড়াল, যেন এই বিয়েটা তার কাছে একটা সাকসেসফুল বিজনেস ডিল ছড়া আর কিছুই নয়। আর জারা ঠিক সেখানেই মূর্তির মতো বসে রইল। তার অনাগত ভবিষ্যতের একদম প্রথম প্রহরে সে নিজেকে অনুভব করল সম্পূর্ণ একা আর অসহায়। কিন্তু এই নাটকীয় উপাখ্যানের আসল অধ্যায় তো সবে শুরু হতে যাচ্ছে। কারণ যে মেয়েটির দায়িত্ব আরিয়ান কেবল নিজের স্বার্থ উদ্ধারের জন্য ঘাড়ে নিয়েছে, সেই মেয়েটি ধীরে ধীরে তার সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হবে। আর যে মানুষটিকে জারা নিজের অজান্তেই স্বপ্নের নায়ক বানিয়েছিল, সেই মানুষটি তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার কারণ হবে। একই ছাদের নিচে সম্পূর্ণ ভিন্ন জগতের দুজন মানুষ, আর তাদের মাঝখানে এমন এক অদ্ভুত সম্পর্ক যা হয়তো তাদের নতুন করে বাঁচতে শেখাবে, নয়তো দুজনকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, অহংকারী আরিয়ান চৌধুরী টেরই পায়নি যে সে শুধু একটা কন্ট্রাক্ট ম্যারেজ করেনি, বরং নিজের ভাগ্যের সাথে এমন এক ভয়ঙ্কর জুয়া খেলা শুরু করেছে যার রিমোট কন্ট্রোল তার নিজের হাতে থাকবে না, চলবে। তো দর্শক বন্ধুরা, আরিয়ান নিজের কোম্পানি বাঁচাতে বিয়েটা করেই ফেলল, আর জারাও পরিস্থিতির শিকার হয়ে কবুল বলে দিল। কিন্তু পিকচার তো আভি বাকি হ্যায়। পার্ট 2তে এমন কিছু টুইস্ট আসতে চলেছে যা আপনাদের কল্পনারও বাইরে। যদি এই ভিন্নধর্মী কাহিনীটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী এপিসোড মিস না হয়ে যায়। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান, আরিয়ানের এই বরফ গলার হৃদয় কি কখনো জারার ভালোবাসায় গলবে, নাকি অহংকারের কাছে হেরে যাবে? ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।